নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের ৬২তম অংশ। নিয়মাবলী থাকতো স্টেশন ডিরেক্টরের ঘরে। বলেছি তো, একজন বাদে সব স্টেশন ডিরেক্টরের সঙ্গেই আমার সদ্ভাব ছিল। গেলাম তার ঘরে। প্রথমে তিনিও বললেন, না লীলাদি, ওসব কথা রাখলে পাবলিক চিঠিপত্র লিখবে, আমরা মুশকিলে পড়ব, সত্যিই নিয়ম নেই। আমি বললাম, কই দেখি নিয়মাবলীতে কীরকম নিয়ম নেই। শেষ পর্যন্ত নিয়মাবলী এনে ওই প্রসঙ্গটি খুঁজতে ডিরেক্টর মহাশয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শম্ভু রায়চৌধুরীকে ডাকা হলো। তার মতো দক্ষ লোক শুধু বেতারে কেন, ভূভারতেও কম ছিল। 5 মিনিটে যথাস্থানে আঙুল দিয়ে দেখিয়ে দিল। জনসাধারণের জ্ঞাতব্য বলে কি দেখিয়ে দিল তা বলে দিচ্ছি। নিয়মাবলীতে শুধু এই কথা আছে যে বেতার ভাষণে এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না যাতে করে কারো বা কাদের প্রতি ঘৃণা, অবজ্ঞা, তাচ্ছিল্য, অপমান প্রকাশ পাবে। কাজেই চাকর বা বেশ্যা যদি সহানুভূতির সঙ্গে ব্যবহার হয় তো চলতে পারে, কিন্তু পণ্ডিত বা সাধু ও অবজ্ঞার্থে চলবে না। অর্থাৎ, ওহ ভারী সাধু হয়েছেন, কি ওসব পণ্ডিতগিরি ঢের দেখেছি, কখনো বেতারে বলবেন না, ওসব হলো অসামাজিক, বলার নিয়ম নেই। আরেকটি কথা বলে এই প্রসঙ্গ বন্ধ করি। হাজার হাজার অর্থহীন আধুনিক গান আমাকে প্রতি মাসে পড়তে হতো। যেগুলি অনুমোদন করতাম সেগুলি জ্ঞান ঘোষের কাছে সুর সংযোজনের জন্য যেত। সকলের দুঃখ 1000 গান পড়লে লীলাদির একটা পছন্দ হয়। এখন বেতারে আধুনিক গান শুনলেই টের পাই আমি আর সেখানে নেই। আবার বলবো, আমার বেতার জীবন আমি ভারী উপভোগ করেছিলাম। আমার মনের বিস্তারও অনেক বেড়ে গেছিল। অজস্র ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস লিখেছিলাম। সারাদিন কাজে ব্যস্ত থাকতাম আর মনটা চরকির মতো ঘুরত। ক্রমে প্রকাশকদের সঙ্গেও আলাপ হলো। অভ্যুদয় প্রকাশ মন্দির, আর বিশেষ করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড পাবলিশিং কোম্পানি। প্রেমেনবাবু একদিন আমাদের 2-3 জনকে সেখানে নিয়ে গেছিলেন। সেখানে পরিচালক ছিলেন জিতেন মুখোপাধ্যায়। এমন একাগ্রচিত্ত দক্ষ পরিচালক না হলে কোনো প্রকাশনালয় অল্প সময়ে অমন সুপ্রতিষ্ঠিত হয় না। দেখতে দেখতে বন্ধুর মতো হয়ে গেলেন। ওরা প্রতি বাংলা মাসের 7 তারিখে নতুন বই বের করতেন। আমায় প্রথম দিককার বহু বই ওরা ছেপেছেন। এখনও ওদের সঙ্গে যোগসূত্র ছিন্ন হয়নি। ওদের মালিক হলেন শ্রী ত্রিদেবেশ বসু, স্বনামধন্য অ্যালজেব্রা সম্পাদক, কেপি বসুর ছেলে। ওদের বড়দের বইয়ের মধ্যে ছাপতাল উপন্যাস আর গাওনাবলী নাটক সংগ্রহ ছাড়া ছোটদের জন্য আমার অনেকগুলি বই প্রশান্ত রায়ের আঁকা ওয়াশ দেওয়া ছবি হাফটন ব্লকে ছাপিয়ে অনবদ্য চেহারা দিয়ে প্রকাশ করেছিলেন। তার মধ্যে বকধার্মিক, গুপির গুপ্তখাতা, জয়ন্ত চৌধুরীর সঙ্গে সহযোগিতার লেখা টাকা গাছ, টংলিং, হলদে পাখির পালকের নাম করতে হয়। বেতারে যত দেশেই থাকুক, সবসময় একটা সৃষ্টির হাওয়া বইত। যেখানে শিল্পীদের কারবার, সেখানে একটা অন্যরকম আবহাওয়া তৈরি হয়। 48 বছর বয়সে সে আবহাওয়া আমাকে নতুন প্রাণ দিল, উৎসাহ দিল, পদার্থ দিল। আমি বেঁচে গেলাম। ঘরে বসে ফরমাইশি লেখা এক, আর রেডিওতে পড়া হবে কিংবা অভিনীত হবে সে লেখা, সে আলাদা। সে বেশি ভালো তা বলছি না, মোটেই বেশি ভালো নয়, কিন্তু তার মধ্যে একরকম ডিসিপ্লিন বা শৃঙ্খলা থাকে, যার কারণে কোনো অবান্তর তথ্য বা প্রকাশের জায়গা থাকে না। তা থাকলে আমরা সেগুলোকে ব্র্যাকেট করে বাদ দিতাম। ফলে জিনিসটাতে একটা শক্ত বন্ধন এবং প্রকাশের বলিষ্ঠতা দেখা যেত। অবশ্যই অনেক চিন্তাশীল লেখাকে বা সমালোচনাকে বা কবিতাকে এইভাবে বেঁধে দেওয়া যায় না, কিন্তু নাটককে, ছোট গল্পকে যায়। তাতে তাদের সাহিত্যগুণ বাড়ে, তাও বলছি না, কিন্তু লেখকদের একটা নিয়মানুবর্তিতার অভ্যাস হয়ে যায়। তার সাহায্যে নিজে এলোমেলো চিন্তাগুলোকে গুছিয়ে নেবার সাহায্য হয় এবং অবান্তর কথা বাদ দিতে শিখে যান। আমার ওইসব ছোটদের উপন্যাস গল্প দাদুর আসরে ধারাবাহিকভাবে পড়া হতো। টাকা গাছও তাই। হলদে পাখির পালক গাছের তারার মধ্যে আমার মনে জ্যান্ত হয়ে উঠেছিল। আমি 6 দিনের ছুটি নিয়ে এই আমাদের শান্তিনিকেতনের বাড়িতে বসে বইটি আগাগোড়া লিখেছিলাম। ওর মধ্যে এখানকার বাতাস বয়, রোদ ওঠে। ফিরে গেলে প্রেমেনবাবু ওর নামকরণ করেন। তারপর জয়ন্ত গল্পদাদুর আসরে পড়ল। বইটি অনেকের ভালো লাগে, বহু পুরস্কারও পেয়েছে।
আমার মনে হয় লেখকদের সচেতন মনের গভীরে একটা অবচেতন মনও থাকে। গল্প কবিতা তৈরি করে সে, মাঝে মাঝে হঠাৎ সেসব গল্প কবিতা মনের ওপর ফুটে ওঠে। কোনো একটা কথা শুনে, এক ছোট্ট কবিতা পড়ে, আচমকা একটা সুর শুনে বা ছবি দেখে কতবার আমার চেতনার কাছে গোটা একটা গল্প ধরা দিয়েছে, যাকে তৈরি করার কৃতিত্ব আমার নয়। আবার তেমনি কত সময় মনটা শুকনো মরুভূমি হয়ে যায়। হয়তো ঠিক পুজোর আগে এমনি হলো। তখন আমি একটি ভালো গল্প লিখতে পারি না, কিন্তু বেতারের ওই 7 বছরে কেন আমার মনে এত গল্প উপন্যাস প্রায় তৈরি হয়ে ধরা দিত, এ আমি বলতে পারবো না। তখনই যে লিখে ফেলতাম তাও নয়, মনের রসে কিছুদিন জারিয়ে নিয়ে তবে হয়তো লিখতাম। যদিও আমি বলে থাকি সাহিত্যের প্রধান উপযোগ্যই হলো সরসতা আর সততা, তবু এও সত্যি যেসব লেখার মধ্যে একটা সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত, তা যদি না থাকে তাহলে বুঝতে হবে লেখক তার মনের ভাবটি ঠিক প্রকাশ করতে পারেননি।